আমন্ত্রণ ২১শে রাতে আমাদের আজকের বিষয় বাংলাদেশের গৌরবময় ৩৭ বছর। দর্শক, আজ ২৯শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব শান্তিরক্ষীরা আত্মদান করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতে আমাদের সঙ্গে আজকে তিনজন বিশেষ অতিথি আছে। আমি শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। কর্নেল মোহাম্মদ মঈনুল হক, কর্নেল স্টাফ, সিএমআর, পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ। আমার সঙ্গে আছেন এয়ার কমোডর কাজী ইকবাল করিম, অধিনায়ক, আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বাংলাদেশ বিমান বাহিনী। এবং সঙ্গে আছেন বীর আশরাফ আলী, ডিআইজি, সিটিএসবি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি মোহাম্মদ মঈনুল হককে দিয়ে শুরু করতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে, আমি যদি বলতে চাই গত ১৯৮৮ সালের থেকে শুরু হয়েছে যে আমাদের পথ চলা শান্তিরক্ষী মিশনের সঙ্গে, এই দীর্ঘ ৩৭ বছরে সম্মানের সঙ্গে, গৌরবের সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করছে। আপনার অনুভূতি কি আসলে, যে এই জায়গাটায় যে আমরা একটি বড় একটি জায়গায় পৌঁছেছি, আমরা শীর্ষস্থানেও থেকেছি দীর্ঘ সময়, আপনার কি অনুভূতি আসলে এই জায়গাটাতে? আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অবশ্যই এই সম্মানটা এসেছে একদিনে নয়, অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়। আমাদের টোটাল ১৩১ জন সৈনিক তাদের জীবন উৎসর্গ করেছেন এবং ২৪১ জন সদস্য, সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া বর্তমানে প্রায় ১,৬২,০০০ লোক সেনা সদস্য আপনার বিভিন্ন মিশন এলাকায় কর্মরত করে তারা মিশন সম্পন্ন করেছেন এবং বর্তমানে ৪,৮৮০ জন সেনা সদস্য কর্তব্যরত আছেন। সো তাদের এই কন্ট্রিবিউশন এবং সেই জায়গাটার দিক থেকে আমি মনে করি যে সেনাবাহিনী তথা বাংলাদেশের জন্য এবং জাতির জন্য একটা গৌরবোজ্জ্বল স্থানে নিয়ে গেছে। এবং এই জিনিসটা সম্ভব হয়েছে পেশাদারিত্ব, দক্ষতা, কর্তব্যপরায়ণ এবং ম্যান্ডেটের প্রতি আমাদের অবিচল আস্থা, এর মাধ্যমে সম্ভব হয়েছে আজকের এই অবস্থানে আসার পেছনে আমি মনে করি। জি, আপনি তো মিশনে ছিলেন, কাজ করেছেন, সেখানের অভিজ্ঞতাটি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। মানে কোন ধরনের পরিস্থিতিতে, আমরা জানি যে ঝুঁকিপূর্ণ অবস্থাতে কাজ করতে হয় সবসময় আপনাদেরকে, একটু যদি অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে বর্ণনা করতেন। আমার কাছে এখনও মনে আছে, আমি ২টি মিশন সম্পন্ন করেছি। একটি কন্টিনজেন্ট মিশনে ২০০৮ সাল থেকে ৯ সালে আমি লাইবেরিয়া মিশন করেছি এবং ২০১৯-২০-এ আমি ফোর্স হেডকোয়ার্টার মালি মিশনে ফোর্স হেডকোয়ার্টারের একটি সেকশনের চিফ ছিলাম। তো আমার কাছে মনে হয় যারা গ্রাউন্ডে আছে, স্পেশাল আমি যখন কন্টিনজেন্টের মেম্বার ছিলাম, কন্টিনজেন্টের একজন প্লাটুন কমান্ডার হিসেবে যখন ছিলাম, আমার কাছে মনে হয়েছে সেই সময়কার স্মৃতিগুলোই আমার কাছে বেশি ভেসে আসে, কারণ আমি সব সময় ওই সময় গ্রাউন্ডেই ছিলাম ইয়েতে। তো ওইখানে একটা ঘটনা ঘটেছে যে বং কাউন্টি মোটরসাইকেল ইউনিয়নের ২ জন সদস্যকে কতিপয় দুর্বৃত্ত হত্যা করে তাদের মোটরসাইকেল নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলে। তো সেই সময় তারা পুরো রাস্তাটা ব্লক করে রেখেছিল। তো তখন ব্যাটের পুলিশ যারা আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, ক্লিয়ার করার জন্য পারেনি। তখন বাংলাদেশের যে কন্টিনজেন্ট আছে সেখানে আমাদেরকে পাঠানো হয়েছে অ্যান্ড উই কুড কনভিন্স, তাদেরকে কনভিন্স করে তাদেরকে বলেছি যে আমরা দোষী ব্যক্তিদেরকে বের করব। রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার পরে আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যাই, সেইখান থেকে আমরা আইনের দিকে করেছি এবং রাস্তাঘাটগুলো ক্লিয়ার করেছে এবং তারা আমাদের কথা শুনেছে। এবং পরবর্তীতে দেখা যায় যে এটার ইফেক্টটা হয়েছে যখনই আমাদেরকে এই বং কাউন্টি মোটরসাইকেল ইউনিয়ন বা এরা এসছে, আমাদেরকে সসম্মানে সবসময় সব কিছুতে আমাদেরকে সহায়তা করেছে। আমি মনে করি এখানে আমাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানুষের সাথে মেশার একটা মানবিক যে গুণাবলী যেটা বাংলাদেশের প্রতিটি সদস্যের আছে, দেশের লোকের আছে, সেইটা প্রকাশ পেয়েছে। জি, আমি এয়ার কমোডর কাজী ইকবাল করিমের কাছে আসতে চাই। আপনি তো একাধিক মিশনে ছিলেন এবং আমি জানি যে আপনার সঙ্গে কথা বলছিলাম যে আপনি সুদানে, দারফুরে কাজ করেছেন। আমরা জানি যে দারফুর খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা আমরা দেখেছি। আপনার কিভাবে আসলে সেই জায়গাটিতে কাজ করেছেন, একটু আমাদের সঙ্গে যদি অভিজ্ঞতা শেয়ার করতেন। হ্যাঁ, আমি প্রথমে আসলে আমার বক্তব্য শুরু করার আগে বিমান বাহিনী সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে এবং ২১শে টিভির সবাইকে জানাই মোবারকবাদ এবং এই চ্যানেলের যারা দর্শক তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমি যে অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করছিলাম দারফুরের বিষয়ে,
আপনি জানেন যে দারফুরে কিন্তু জাতিসংঘ মিশন চ্যাপ্টার 7-এ আন্ডারে হচ্ছিল, যেটাকে বলা হয় ফোর্স এনফোর্সমেন্ট। দ্যাট মিনস হোস্ট নেশনের অনেকটাই ইচ্ছার বিরুদ্ধে হচ্ছিল। তো আমাদের যে অভিজ্ঞতা ছিল, কিছু সময় ছিল এটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ দেখা যেত যে সন্ধ্যার পরে কারফিউ জারি করা হতো এবং শান্তিরক্ষীরা কিন্তু নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতো না। এবং সেই জায়গাটাতে আপনার প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে একটি করে ইউএনের গাড়ি হাইজ্যাক হয়ে যাওয়ার ঘটনা, ইউএনের সদস্যদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার মতো ঘটনা, ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আমরা স্পেশালি আমরা যারা ওইখানে মিলিটারি অবজারভার অথবা স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতাম, ইউএন যেমন আমাদেরকে সবসময় সব ধরনের প্রোটেকশন দিতে পারতো না। অনেক সময় অনেক কিছু আমাদেরকে আমরা এসকর্টস, ফর এক্সাম্পল আমরা যখন কোনো গাড়িতে মুভ করতাম আমাদেরকে সবসময় এসকর্ট দিতে পারতো না, তখন কিন্তু আমাদের ওন রিস্কে আমরা মুভ করতাম। আর আমরা যেটা করতাম, এটা হচ্ছে আমাদের হোস্ট নেশনের বিভিন্ন এজেন্সি ছিল যাদের সাথে আমাদেরকে কাজ করতে হতো। যেহেতু আমি বিমান বাহিনীর পক্ষ থেকে এভিয়েশন সেফটি অফিসার হিসেবে নিয়োজিত ছিলাম, তো আমাকে কিন্তু এয়ারপোর্ট অথরিটির সাথে মিলেমিশে কাজ করতে হতো। তো অনেক সময় দেখা যেত যে যখন আমরা এয়ারপোর্টে কাজ করতাম তখন সুদান গভর্নমেন্টের পক্ষ থেকে তখন সেখানে কিছু অপারেশন চালানো হতো, যেটা তারা আমাদেরকে দেখতে দিতে নিষেধ করত। এবং যেহেতু এভিয়েশন সেফটি অফিসার হিসেবে কিন্তু আমাদের কাজ ছিল যে আমাদের বিভিন্ন সেফ এনভায়রনমেন্টগুলো তুলে ধরা, বাট তারা অন দি আদার হ্যান্ড তারা সুদান গভর্নমেন্টের পক্ষ থেকে তারা অনেক সময় দেখা যেত যে তাদের ফাইটার এয়ারক্রাফট, তাদের অ্যাটাক হেলিকপ্টার এগুলোতে কিন্তু তারা বোম্বিং করে আসতো এবং তাদের মূল টার্গেট ছিল যে আফ্রিকানগুলো। এবং তারা কাজ করতো জানজাভির ফোর্স বলে একটা ফোর্স ছিল, ভয়ঙ্কর একটা ফোর্স, তাদের সাথে একাট্টা হয়ে কাজ করতো। এই ধরনের একটা ফ্লুইড সিচুয়েশনে আমাদেরকে ওই দেখা যেত লোকাল যে অথরিটি ছিল তাদের সাথে মিলেমিশে একসাথে করে কাজ করতে হতো। এবং সামহাও বিটুইন ইউএন অথরিটি এবং লোকাল অথরিটি এই দুজনের মাঝখানে অনেক সময় দেখা যেত যে একটা মধ্যস্থতা করে আমাদেরকে সুষ্ঠুভাবে মিশন করতে হতো। জি, আপনার অভিজ্ঞতা শুনলাম। এবার আমি মীর আশরাফ আলীর কাছে আসতে চাই। আপনাদের কাজ শুরু হয়েছিল 1989 সাল থেকে পুলিশ বাহিনী শান্তি মিশনের কাজ শুরু করে। তারপর থেকে আমি যদি 36 বছর পার করেছে। এই 36 বছরের মধ্যে আমাদের অর্জন কিন্তু উপরের দিকেই আমি দেখতে পাই সবসময়। আমরা গৌরব বোধ করি আসলে যে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বিভাগ কাজ করছে। আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। আপনাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ পুলিশ সার্ভিসের পক্ষ থেকে আপনাকে এবং তার সাথে 21 টিভির কলাকুশলীদের এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তো মিশনের অভিজ্ঞতা তো ব্যাপক। ইন দিস শর্ট পিরিয়ড অফ টাইম শুনতে পারবেন না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বাংলাদেশ পুলিশ কিন্তু যতদিন এখন পর্যন্ত মিশন করেছে, দে ডিড ভেরি সাকসেসফুলি। তো আমরা একসময় কিন্তু হাইয়েস্ট পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিলাম। তো এখন নাই, এখন তো মিশন কমে গেছে। পাশাপাশি আমাদের পুলিশের যে একটা লিয়াজো থাকে জাতিসংঘ স্থায়ী মিশনে, সেটি না থাকাতে হয়তো আমরা সেরকম সুযোগ পাচ্ছি না। তো উই আর ওয়ার্কিং অন ইট, আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আমাদের পুলিশের আমার অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই, সেটি হলো আমি ছিলাম আইভরি কোস্টে। এটা হলো UNOSI বলা হতো, ইউনাইটেড নেশন অপারেশন। এটা হলো 2005 থেকে 2006, এই 1 বছর ছিলাম আমি আইভরি কোস্টে। মিশনটা খুবই ভালো মিশন ছিল। আসলে দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটি হলো বিরোধী দল চালাতো, একটি হলো সরকারি দল চালাতো। আমার এখনো নাম মনে আছে, প্রেসিডেন্ট নাম ছিল বাগবু আর বিরোধী দলের নেতার নাম ছিল ওয়াতারা। তো তারা কাউকে ছাড় দেবে না এবং এক দেশে 2 দেশ, ওরা ইমিগ্রেশনও করতো, ওদের ভিসা লাগতো, এরকম অবস্থা। ভেরি ইন্টারেস্টিং। তো আমরা পুলিশ ওদের লোকাল যে পিপলগুলো ছিল তাদের কিন্তু মন কেড়ে নিয়েছিলাম। আমাদের বাংলা ভাষাও তারা বলা শিখেছিল, এত মিশে গিয়েছিলাম। তো পুলিশকে ওরা আমি যে পার্টি ছিলাম সেটি ছিল বিরোধী দলের পার্টি।
তো তাদের এরকম আছে যে কিছু হলে আমাদের ডাকতো, আগুন লেগেছে আমরা গিয়ে কিন্তু আমাদের যে জল কামান ছিল সেটা হলো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট হিসেবে আমরা আগুন নিভিয়ে দিয়েছি। আমরা এরকম আছে যে বিরোধী দলের যে প্রেসিডেন্ট হিসেবে দাবি করতো তাদেরকে অনেক সময় আমরা স্কটও দিয়েছি, যখন তারা এক দেশ থেকে, ওদের তো 2 দেশ বলতো, আমাদের যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিল ওরা আসতো। তো এটা একটা বড় আমি বলবো যে প্রভাব ফেলেছে তাদের এই পর্যায়ে আসার জন্য। মানে আস্থার একটা জায়গা তৈরি করেছে যে দেখো এরা মিশনে আসছে অন্য দেশ থেকে, আমাদের দেশের প্রতি এত ভালোবাসা, এবং আস্তে আস্তে কিন্তু আইভরি কোস্ট এখন খুব ভালোভাবে চলছে। দিস কান্ট্রি ইজ রানিং ভেরি ওয়েল। তো পুলিশের এই সুযোগটা আছে জনগণের সাথে মিশে যাওয়ার, যেটি আমরা অন্তত আইভরি কোস্টে করতে পেরেছি। ইট ওয়াজ এ গ্রেট সাকসেস। এটি আমাদের জন্য অবশ্যই গৌরব এবং শিক্ষণীয় বিষয় অবশ্যই থাকবে। আমি আবার কর্নেল মঈনের কাছে আসতে চাচ্ছি। আস্থার যে জায়গাটি বলছিলেন সেইখানে আসতে চাই যে আসলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 125টি দেশ বোধহয় অংশগ্রহণ করে আমার জানা মতো, হয়তো সংখ্যা এদিক সেদিক হতে পারে। সেখানে আমরা সবসময় শীর্ষে থেকেছি, এবং আমি যতদূর জানি যে হোস্ট নেশনগুলো আমরা যেখানে কাজ করেছি মিশনে, সেখানে তারা সবসময় চায় যে বাংলাদেশিদেরকে সবসময় প্রেফার করে, যে আমরা বাংলাদেশিদেরকে চাই। আমি এটাও জানি, আমরা সবাই জানি, আমি তবুও বলে রাখি যে সিয়েরা লিওনের বিষয়টি আমরা জানি যে সেখানে দ্বিতীয় ভাষা বাংলা ভাষা হিসেবে স্বীকৃত আছে। এটি নিশ্চয়ই গর্বিত করে আমাদেরকে। হ্যাঁ, আপনার কথাটাতে আমরা সম্পূর্ণ একমত, কারণ বর্তমানে যে মিশন এলাকাতে আমরাই প্রথম ফার্স্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিলাম, হায়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি। তো কিছু কিছু জায়গায় আমাদের মিশন কিছুটা সংকুচিত হয়েছে। স্পেশালি আমি বলতে চাই যে মালি মিশনে আমাদের যেরকম 2টা ব্যাটালিয়ান এবং বিভিন্ন সাপোর্ট ব্যাটালিয়ান এবং অন্যান্য ট্রান্সপোর্ট সাপোর্ট ইউনিটগুলো ছিল, তো কিছু কিছু মিশন এলাকায় কিছু সংকুচিত হয়েছে, এবং যার জন্য দেখা গেছে যে আমাদের ওই জন্য আমাদের কিছুটা সংখ্যা কমে গিয়েছে, যার জন্য আমরা হয়তো হাইয়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রিতে নাই, তো নাম্বার 3-এ আছি আমরা। সো আমার মনে হয় ওদের ভবিষ্যতে আরও কিছু কিছু এমপ্লয়মেন্ট বাড়াতে আমাদের পূর্ব অবস্থায় ফেরত আসবে ইনশাল্লাহ। সেটির জন্য আসলে কি সরকারি পর্যায় থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করেন কি? আমাদের, আপনি জানেন যে আমাদের ইউএন হেডকোয়ার্টারে মানে সেনা সদস্য 9 জন সেনা সদস্য অলরেডি কর্তব্যরত আছেন। তারা বিভিন্ন 4th জেনারেশন বা প্ল্যানিং সার্ভিসে আছেন, তারা ওইখান থেকে কাজ করছেন, এবং বিভিন্ন সময় আমাদের যে সেনাপ্রধান আছেন এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা বিভিন্ন সময় ইউএন হেডকোয়ার্টার এবং বিভিন্ন মিশন এলাকায় গমন করেন, এবং এইসব কন্ট্রিবিউশনের যোগাযোগের মাধ্যমেই বেসিক্যালি আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো তারা ওইখান থেকে করে। সেই সাথে আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় যে সরকারি পর্যায়ে যদি এটার উদ্যোগ নেওয়া হয়, যেমন আপনার অ্যান্তনিও গুদারেস আসছিলেন, বা আমাদের ইউএন হেডকোয়ার্টারে যখন জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের রাষ্ট্রপ্রধানরা যান, তখন তারা ওইখানে কথা বলে এই জিনিসটাকে আরও একটু স্মুথ করতে পারে বলে আমি মনে করি। জি, ইকবাল করিমের কাছে আসতে চাচ্ছি, আর কমরেড ইকবাল করিম, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে শুধু যে শান্তিরক্ষী বা সংঘাতের জন্য কাজ করছে সেটি না, স্থানীয় মানুষের সঙ্গে মিশে, তাদের জীবনযাপনের সঙ্গে মিশে, তাদের সেখানে আমাদের বাজারও তৈরি করার একটি সুযোগ আছে। আমরা জানি যে অনেক পণ্য, বাংলাদেশি পণ্য সেখানে যান। সেখানে কি আসলে শুধু ব্যবসায়ীর তো নিশ্চয়ই একটি সুযোগ আছে, আমাদের আয় জাতীয়ভাবে সেখানে একটি সুযোগ নিশ্চয়ই আছে? আপনি মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেটা অভিজ্ঞতা বলে, আমরা তো আসলে বিগত 4 দশক ধরে আমরা জাতিসংঘ মিশনের সাথে সম্পৃক্ত আছি, এবং দেখা গিয়েছে যে আমরা হোস্ট নেশনের সাথে কিন্তু আমরা জাতিসংঘ বলয়ে থেকেও হোস্ট নেশনগুলোর সাথে কিন্তু আমাদের একটা অনেক ভালো সম্পর্ক হয়েছে। এবং আমরা যেটা দেখেছি, আমি তো মিশন করছি সেই 2005-6 সাল থেকে, তখন থেকেই আমরা দেখেছি যে পৃথিবীর অন্যান্য দেশগুলো, যেমন ভারতীয় নাগরিকদেরকে দেখতাম আমরা চীনের নাগরিকদেরকে দেখতাম, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে। তা আমাদের যেহেতু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে, যেটি আমার পূর্ববর্তী আলোচক বলছিল, যে আমরা একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করে ফেলেছি কিন্তু ইউএনএ, আমাদের এত বছরের যে অভিজ্ঞতা। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে আমরা এই মিশনের অভিজ্ঞতার পাশাপাশি আমাদের আরও কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর যে সবচেয়ে যে উন্নত কোর্স যেটা এনডিসি, এই কোর্সের সময় যখন আমরা বিভিন্ন ধরনের ডিসকোর্সে পার্টিসিপেট করেছি, আমরা আফ্রিকাতে ভিজিটে গিয়েছি, তখন কিন্তু আমরা এটার একটা কানেকশন পেয়েছি। আমরা সেখানে দেখেছি যে তারা আমাদেরকে কিভাবে রিকগনাইজ করছে, তারা আমাদেরকে কিন্তু স্মরণ করছে।
এবং তারা আমাদের সাথে এক ধরনের বিজনেস রিলেশন ক্রিয়েট করতে খুবই ইন্টারেস্টেড, এবং তারা ওখানে স্পেসিফিক্যালি মেনশন করছে আমাদের মেডিসিন, আমাদের লেদার প্রোডাক্টস, তারা তাদের দেশে তারা আমদানি করতে চায়। তো অন দি আদার হ্যান্ড আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা তো এখানে সত্যি কথা বলতে কিছু ফ্যাক্টস ফিগার্স, আমাদের মিশনের যে বাস্তব অভিজ্ঞতা, এগুলো নিয়ে শুধু কথা বলি। তো এটা থেকে এক লেভেল উপরে ওঠার সময় মনে হয় এখন এসেছে আমাদের, যে আমাদেরকে আসলে যে আমাদের যে মিশনের যে অভিজ্ঞতা এবং মিশনের যে অর্জন, সেগুলোকে ক্যাপিটালাইজ করে আমরা জাতীয়ভাবে যদি আমরা একটু নজর দেই যে কিভাবে আমরা আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা আফ্রিকার এই দেশগুলোয় যে উদীয়মান দেশগুলো, এগুলো কিন্তু এখন তাদের অনেক প্রসার হচ্ছে, তারা এক ধরনের পলিটিক্যাল কিংবা আপনি বলেন শিক্ষা, সামাজিক একটা ইমানসিপেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু একটা ভিন্ন ধরনের ভূ রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে পড়ছে, এবং এই বলয়ের ভিতরে কিন্তু আমাদেরকে ঢুকে যেতে হবে। আমাদেরকে ফর এক্সাম্পল আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এখানে সম্পৃক্ত হতে হবে, আমাদের ফরেন মিনিস্ট্রিকে এখানে সম্পৃক্ত হতে হবে। তাহলে হবে কি, আমরা আমাদের যে অর্জিত যে অভিজ্ঞতাটা, যে অর্জনগুলো, সেগুলোকে আমরা অর্থবহ করে তুলতে পারবো বলে আমি মনে করি। এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে প্রচারণা বা প্রসারটা আরো বেশি পরিমাণে দরকার? অবশ্যই কম আপনাদের যে অবদান সেই বিষয়গুলোতে আসলে সব মানুষের কাছে সেভাবে পৌঁছায় না, আমার ব্যক্তিগত মত মনে হয়। সেক্ষেত্রে তো আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করা উচিত, বা আপনাদেরকেও আরো সেভাবে বেশি বলা উচিত বলে আমার আমাদের যেটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের রেগুলার বেসিসে আমরা আমাদের ইউএনের যে অভিজ্ঞতার যে রিপোর্টগুলো, এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আমরা সেটা সাবমিট করছি, এবং আমার বিশ্বাস সশস্ত্র বাহিনী বিভাগই হোক কিংবা জাতিসংঘ যে বিষয়টা নিয়ে আমাদের যারা দেখভাল করেন, তারা কিন্তু এই রিপোর্টগুলো বিভিন্ন লেভেলে তারা এটা উপস্থাপন করছেন। এখন শুধু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু খুব একটা দূরে না, আমি এটাকে বলবো না যে আমরা কোনো একটা ডেভিয়েশনের মধ্যে আছি, এটা শুধুমাত্র একটা কানেকশন, একটা ডট কানেকশন। আমার কাছে মনে হয় যে আমাদের যে এই বাস্তব অভিজ্ঞতাগুলোর যে রিপোর্টগুলো, এগুলোকে অ্যানালাইসিস করা একটা রেসপন্সিবল পজিশনে, এবং কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে এগুলোকে মানে ইমপ্লিমেন্ট করা, বেশি দূরে কিন্তু আমরা নাই বলে আমি মনে করি। আমি আবারও মীর আশরাফ আলীর কাছে আসতে চাচ্ছি। পুলিশ কাজ করছে, আপনার কি মনে হয় যে যে সংখ্যায় আমরা সেখানে কাজ করছি সেটা থেকে আরও বেশি বাড়ানো যায় কিনা, বা আমাদের কি কোনো দক্ষতার ঘাটতি কি আপনি দেখেন যে আমরা যখন দায়িত্ব পালন করছি বাইরে গিয়ে? মনে হয় না নিশ্চয়ই সে ধরনের কোনো পরিস্থিতি কি দেখেন কি আপনি? না, আমি সরাসরি না বলবো। আমাদের দক্ষতা মিশনগুলোতে কিন্তু আমরা আগেও বলেছি আমরা খুবই জনপ্রিয়, কারণ আমাদের দক্ষতার ঘাটতি নেই। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন মিশনে ছিলাম আইভরি কোস্টে, UNOSI মিশনে, সেখানে একবার কল করা হলো জর্দান পুলিশকে। আমাদের UNOSI হেডকোয়ার্টারে প্রবলেম, হয়তো ঘেরাও করেছে, সারাউন্ডেড বাই সাম পিপল অর মব। তো ওদের বলা হলো তোমরা আসো, মব কন্ট্রোল করো, কারণ পুলিশ তো মব কন্ট্রোল করে। দে সেড নো। বাট বাংলাদেশি পুলিশ আর বাংলাদেশি আর্মি বলেন, আমরা কিন্তু উই নেভার সেড নো ইন মিশন। আমরা কি না বলি না, আমাদের বললে কিন্তু সেই কাজটা করি আমরা। কিন্তু ওরা না বলে যায়নি, বাট আমাদের বাংলাদেশি এফপিউ সেখানে গেছে, গিয়ে মবটা কন্ট্রোল করেছে। তো ইন দিস ওয়ে উই বিকাম পপুলার টু ইউনাইটেড নেশনস অথরিটি। তো ওরা কিন্তু আমাদেরকে এভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য তখন থেকে কী পরিমাণ যে আমাদের ফরেন পুলিশ ইউনিট গেছে আমার এখন মনে নাই, বাট হিউজ অ্যামাউন্ট। আমাদের 24টি দেশের 26টি মিশনে আমরা পুলিশ পাঠিয়েছি। বর্তমানে নারী শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ থেকে কতজন কাজ করছে? এখন কাজ করছে 71, ইফ আই এম নট মিস্টেকেন। এই সংখ্যাটা কি আরো বাড়বে বলে কি? হ্যাঁ, এখন বাড়ার কথা। আসলে মিশনের যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো আসে তো আমাদের জাতিসংঘের স্থায়ী মিশন, জাতিসংঘের হেডকোয়ার্টার থেকে। এখানে আসলে আমাদের পুলিশ অ্যাডভাইজার নাই। তো আমার মনে হয় ইমিডিয়েটলি একজন পুলিশ অ্যাডভাইজার এখানে নিয়োগ করা উচিত। আপনাদের মাধ্যমে আমি নিশ্চয়ই শুনছেন, যারা নীতি নির্ধারক তারা জানছেন। তো থাকলে কি হয়, ইউ ক্যান বার্গেইন যে আমরা দেখো আমাদের দক্ষতা, আমাদের সক্ষমতা, আমাদের ক্যাপাবিলিটি এমন, সো আমাদেরকে নিয়োগ দাও। সো ওইখানে যদি পুলিশ একজন অ্যাডভাইজার থাকতো, তো হি অর শি কুড বার্গেন উইথ দ্য ইউএন অথরিটি। সো এইখানে একটু ল্যাপসেস আছে, দ্যাটস ওয়াই বোধ হয় কমে গেছে।
আর হলো নারী পুলিশ তো খুবই ভালো করে, কারণ নারী পুলিশ তো আমাদের ওয়েল ট্রেন্ড। আমাদের ফর্ম পুলিশ ইউনিট যেটা আছে সেটা আমাদের টাঙ্গাইল পিটিসিতে একটা আলাদা ডেজিগনেটেড ট্রেনিং সেন্টার আছে ফর পিস কিপিং মিশন। সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত ট্রেন করি। এখনও 2টো কন্টিনজেন্ট ওখানে ট্রেন করছে। সো আমরা কিন্তু এইভাবে ওয়েল ট্রেন্ড অবস্থায় মিশনে যাই। আরেকটি বিষয় আমরা জানতে চাও যে সংঘাতপূর্ণ এলাকায় কি শান্তিরক্ষী, নারী শান্তিরক্ষীরা কি সবসময় ফ্রন্টে কাজ করেন নাকি অন্য কোনো কাজে তারা দায়িত্ব পালন করেন? না, এখন যেটা আমি দেখলাম, আগে তো হেইতিতে যখন ছিল তখন পুরোটাই ছিল ফিমেল কন্টিনজেন্ট, বাট এখন বোধহয় মিক্স আপে যাচ্ছে। আর আসলে আমাদের তো নিয়ম আছে, আইন আছে, আইন অনুযায়ী আসলে ফাইট করতে হয় আমাদের, বা আমাদের ফ্রন্টে থাকবো না ব্যাকে থাকবো, সামনে কে থাকবে। বাট পুলিশিং যে জিনিসটা আমরা পুলিশ সার্ভিসে যা করি, আমাদের এই ফায়ার ফাইটিং বলেন, মব কন্ট্রোল বলেন, ইনভেস্টিগেশন বলেন, ইনকোয়ারি বলেন, এই কাজগুলোই মূলত আমরা করি। আর আমাদের তো আর্ম ফোর্সেস ডিভিশন আছে, তাদের যে দায়িত্ব সেগুলো পালন করে। আমার মনে হয় যে আমরা দেশে যে নিয়মে চলি, শান্তিরক্ষা মিশনেও ইফ দে অ্যাগ্রি উইথ মি, সেম নিয়মেই চলি। আমরা পুলিশিং করি ওখানে গিয়ে। জি, এই প্রজেক্টটি আমাকে বিরতিতে যেতে হচ্ছে আর কি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের আজকের বিষয়ে বাংলাদেশের গৌরবময় 37 বছর। আমাদের সঙ্গে আছেন কর্নেল মোহাম্মদ মইনুল হক, কর্নেল স্টাফ, সিএমআর পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, এয়ার কমোডার কাজী ইকবাল করিম, অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বাংলাদেশ বিমান বাহিনী, ডিআইজি সিটি স্পেশাল ব্রাঞ্চ, বীর আশরাফ আলী। বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি আবার কর্নেল মইলের কাছে আসতে চাই যে আমরা আসলে কম্পিট করতে হচ্ছে অন্যান্য বিভিন্ন যারা খুব আধুনিক বাহিনী আছে, যারা জানি আমরা ইউরোপ, আমেরিকা যেসব বাহিনী আছে, তাদের সঙ্গে কি আমাদের কোনো শেখার বা কোনো গ্যাপ হচ্ছে কি মনে হয় আপনাদের, নাকি আমরা তাদের থেকে আরো ভালো করছি? আপনাকে আমি এতটুকু অ্যাসিওর করতে চাই যে আপনি জানেন যে আমাদের সেনা সদস্য এবং প্রতিটা সদস্যই রাউন্ড দ্য ইয়ার, বছরের সবসময় প্রশিক্ষণের মধ্যে নিয়োজিত থাকে। নর্মালি তারা দেখা যায় যে বিভিন্ন শীতকালীন এবং গ্রীষ্মকালীন পাশাপাশিও বিভিন্ন ম্যানুভার এক্সারসাইজ স্বর্ণদ্বীপ এবং ইয়েতে করে থাকে। আপনি জেনে আনন্দ হবেন যে আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্মত এবং প্রখ্যাত একটা ইনস্টিটিউশন আছে, যেটা হচ্ছে বিপসট নামে পরিচিত, বাংলাদেশ ইনস্টিটিউশন অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং। সো দেখা গেছে যে বিভিন্ন দেশের থেকে, আপনাকে ওয়ার্থ মেনশনিং যে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা এবং প্রতিটা দেশ যেসব ইউনিটগুলো হায়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, তারাও বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং আমাদের এখান থেকেও প্রশিক্ষক যাচ্ছে তাদের ওখানে, সেখানে যে তাদের পিসকিপিং ইনস্টিটিউশনগুলোতে ওখানে প্রশিক্ষণ দিচ্ছে। এবং সেই সাথে আমি আরও বলতে চাই যে বিভিন্ন রকম এক্সারসাইজ, যেরকম বিপসটের আন্ডারেই এখন বিভিন্ন রকম এক্সারসাইজ, যেরকম এক্সারসাইজ টাইগার লাইটনিং আছে, ইউএসের সাথে আমরা করে থাকি, এক্সারসাইজ সম্প্রীতি আছে যেটা আমরা ইন্ডিয়ার সাথে করে থাকি, এবং এক্সারসাইজ শান্তি প্রয়াস যেটা আমরা নেপালে করেছি, এবং এছাড়া শান্তির দূত বাংলাদেশে অ্যারেঞ্জ করেছে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল ফোর্স এসে আমাদের এখানে জয়েন করেছে, এবং এক্সারসাইজ শান্তির অগ্রসেনা যেখানে মাল্টি ন্যাশনাল ফোর্স এসে বাংলাদেশে ইউএন অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্টে তারা এক্সারসাইজ করেছে, এবং সবাই আমাদের কাছ থেকে শিখতে চায়। এটা বেসিক্যালি আস্থাটা অর্জন করেছে আমাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং কর্তব্য পরায়ণতার একটা যে পরিচয়, আমরা মানবিকতার যেই একটা পতাকা আমরা যেখানে উন্নয়ন করেছি, সেটাই বেসিক্যালি আমাদেরকে সবার কাছে একটা রোল মডেল হিসেবে নিয়ে এসছে, যার জন্য প্রতিটা দেশ থেকে সব সময় আমাদের কাছে তারা ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটিস চান, মাঝে মধ্যে আমাদের এখানে ট্রেনিং করাতে চান। নেদারল্যান্ড 5 ইয়ার্সের জন্য আমাদের বিপসটে তারা কোর্স করানোর জন্য টাকা দিয়েছেন যে এইখানে আমরা ট্রেনিং করাবো সব দেশের সেনা সদস্যকে। সো এটা আমাদের জন্য অবশ্যই গৌরবের। সো আমি মনে করি যে এখানে আসলে ইউরোপ কান্ট্রি যারা আছে তারা তো আসলে গ্রাউন্ডে ওইভাবে ডেপ্লয়েড থাকে না। সো অনেক জায়গা থেকে দেখি আমি যে উইথড্র করে নেয়, তখন বাংলাদেশ যে স্যার ওইখানে যে আপনার সিচুয়েশন কন্ট্রোল, আমি আপনাকে বলতে পারি মালি মিশনে আমি দেখেছি
যেসব জায়গা মানে ক্রাইসিস প্রণ এলাকা, সংকটপূর্ণ এলাকা, সেক্টর সেন্টার ছিল মোপ্তি, কিদাল এবং গাঁওতে, সবখানে হলো বাংলাদেশি ফোর্স তারা ডিপ্লয়মেন্ট করতে পছন্দ করে। বিভিন্ন চাঁদ ব্যাটালিয়ান বা ঘানা ব্যাটালিয়ান বা নাইজার ব্যাটালিয়ান বা যেসব ব্যাটালিয়ানই আছে, তারা কখনোই মানে ইজিপ্ট ব্যাটালিয়ান, এরা ওই বিভিন্ন সংকটপূর্ণ এলাকায় যেতে চায় না। কিন্তু বাংলাদেশকে যেখানে বলা হয় এবং খুব সাফল্যের সহিত পেশাদারিত্বের সহিত জিনিসগুলোকে ট্যাকল করে, পিছপা হয় না, এই জিনিসটা আপনাকে অবশ্যই তারা এক বাক্যে স্বীকার করে যে বাংলাদেশ মানে শান্তিরক্ষী বাহিনী যেখানে আছে, থিংস উইল বিকাম নর্মাল অ্যান্ড থিংস উইল বিকাম স্টেবল। এই জিনিসটা আমি মনে করি আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে জাতিসংঘের কাছে। জি, এয়ার কমান্ডার ইকবাল করিমের কাছে এই আস্থাটা কিভাবে অর্জন করা সম্ভব হয়েছে আসলে, মানে এটা দীর্ঘদিনের, একদিনের বিষয় না। জি, আমি আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যেহেতু বিমান বাহিনীকে রিপ্রেজেন্ট করছি, তো বিমান বাহিনী কিভাবে কাজ করছে, প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে, তাহলে হয়তো আমি এই আস্থার বিষয়টাতে কিছুটা আসতে পারবো। তো আপনারা জানেন যে বিমান বাহিনীর অপারেশনসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি আর হচ্ছে সাস্টেইনেবিলিটি, যে আমরা অপারেশনালি কার্যকর থাকব এবং আমরা এই কার্যকারিতাটাকে টেকসই এবং স্থায়িত্ব দিব। তো সেই মূল প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে আমরা কিন্তু, আপনি লক্ষ্য করবেন, সেই 1995 সাল থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বৈরী পরিবেশে, আপনি যদি কুয়েতের ডেজার্ট থেকে শুরু করে কঙ্গোর দুর্গম পাহাড়ি এলাকা, জঙ্গলাকীর্ণ এলাকা থেকে শুরু করে আপনার চাঁদ এবং মালির সাহারা মরুভূমি, আর এই বর্তমানে আমরা অপারেট করছি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেই ধূসরিত পটভূমিতে। তো এই ধরনের পরিবেশ কিন্তু আমরা আমাদের দেশে দেখি না, বাট আমাদের কিন্তু অপারেট করতে হচ্ছে ওই ধরনের ডিমান্ডিং এনভায়রনমেন্টে। এবং ইউএনে আমাদের কাছে ইউএনের যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো হচ্ছে যে আমাদেরকে হিউম্যানিটেরিয়ান এইড সাপ্লাই করতে হবে, আমাদেরকে প্যাসেঞ্জার সাপ্লাই করতে হবে, আমাদেরকে ট্রুপস ইনসারশন করতে হবে, এবং উপদ্রুত এলাকা যেখানে হয়তো ওখানে একটা কনফ্লিক্ট চলমান আছে, সেই জায়গাতে আমাদেরকে ট্রুপস ইনসার্ট করতে হবে, আবার ট্রুপস এক্সট্রাক্ট করে নিতে হবে, গোলাগুলি হচ্ছে, এই ধরনের সিচুয়েশন। আমাদেরকে মেডিকেল ইভ্যাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন করতে হবে, আমাদের অনেক সময় এরিয়াল রেকগনাইসেন্স, সার্ভেলেন্স, এরিয়াল রিলে, এই ধরনের খুব ডেলিকেটেড মিশনগুলো করতে হবে। তো এটা কিন্তু খুব কম্পিটিটিভ। এখানে যে আস্থার বিষয় যেটা আপনি বলেছেন, এখানে যদি এই আস্থাটা আমরা অর্জন করতে না পারি, আমাদের যেই মূল প্রতিপাদ্য, আমি আবার ফিরে আসি, আমাদের যে অপারেশনাল এফিসিয়েন্সি এবং সাস্টেইনেবিলিটির প্রিন্সিপালের উপর ভিত্তি করে, তাহলে কিন্তু আমাদের জায়গাটা অন্য কেউ দখল করে নিয়ে যাবে। সো আমরা গত 3 দশক ধরে কিন্তু এই চ্যালেঞ্জিং বিষয়টাকে সামনে রেখেছি। আমাদের প্রশিক্ষণ দেশে ব্যাক ইন দ্য কান্ট্রি, আমাদের যে হোম প্রিপারেশন, এটা কিন্তু আমরা সমুন্নত করেছি। কিছুটা ধারণা দিয়েছে আমার পূর্ববর্তী আলোচক, যে বিপসটের মাধ্যমে ট্রেনিং, আমরা আমাদের নিজস্ব কিছু ট্রেনিং আছে, যেমন রণকৌশল কিংবা আত্মরক্ষার্থে যে প্রশিক্ষণগুলো, এগুলো আমরা করে থাকি। আর আমরা ওই যেটা বললাম, অপারেশনাল এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য যে আমাদের যে ট্রেনিংগুলো, যেটা হচ্ছে যে আমাদের ফ্লাইং ট্রেনিং, সেটা আমরা নাইট ভিশন গগলসের মাধ্যমে আমরা সেটা সিমুলেট করছি। আমাদের হেলিকপ্টার সিমুলেটর আছে, আমরা কিন্তু সেই দুর্গম এলাকাকে পোর্ট্রে করে আমি সিমুলেটরে নিয়ে আসছি, এবং আমি আমাদের পাইলটদেরকে আমি এখানেই প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, যাতে আমি মিশন এরিয়াতে গিয়ে আমার ওই ধরনের বিপাকে পড়তে না হয়। সো এই গ্রাউন্ড ওয়ার্কগুলো আমার হচ্ছে। আর আপনি জানেন যে আমরা কিন্তু এই মিশন করার সুবাদে আমাদের কিছু অনন্য অভিজ্ঞতা হয়েছে। যেমন আমরা আফ্রিকার বেশ কয়েকটি এয়ারপোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছি, এবং আমাদের এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিটগুলো কিন্তু বিভিন্ন সময় এই দায়িত্বগুলো পালন করছে ইউএনের পক্ষ থেকে। তো আমাদের এটা কিন্তু আমরা একদিনে আমাদের এটা হয়নি, এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক ট্রেনিং করতে হয়েছে। আমাদেরকে প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ট্রেনিং করতে হয়েছে, আমাদের মুভমেন্ট কন্ট্রোল ট্রেনিং করতে হয়েছে, আমাদেরকে ফরক্লিফট অপারেশন, কার্গো প্লেসমেন্ট, এটা ট্রেনিং করতে হয়েছে, আমাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ট্রেনিং করতে হয়েছে। এবং এগুলো করেই কিন্তু আমরা একটা এয়ারপোর্ট, মনে করেন আফ্রিকাতে একটা এয়ারপোর্ট, ডিজিউজড একটা এয়ারপোর্ট, কোনো অপারেশন নাই, সেটাকে কিন্তু আমরা সচল করেছি, সেটার সব ধরনের ফাংশন আমরা করেছি। বাট একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে হোস্ট নেশন, তখন তাদের আগ্রহ হচ্ছে যে আসলে তো এয়ারপোর্ট তো তাদের এয়ারপোর্ট, তাদের সিভিল এভিয়েশন, তখন তারা আমাদের কাছে এসেছে, তারা বলেছে যে আমরাও তোমাদের সাথে অপারেট করতে চাই। আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আমরা তো একটা পর্যায়ে আমরা কিন্তু একসাথে
আমরা অপারেট করেছি এবং তারা একটা সময় তারা ইউএন এর কাছে তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা দে ওয়ান্ট টু টেক ওভার দ্য ফুল কন্ট্রোল অফ দেয়ার এয়ারফিল্ড। তখন আমাদেরকে একটু ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ তাদেরকে যদি আমরা হ্যান্ড ওভার করে দিই তাহলে তো আমাদের কার্যকলাপ শেষ হয়ে যাবে। তখন আমরা তাদের সাথে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করি যে না, চলো আমরা একসাথে অপারেট করি, তাহলে কি হবে, তুমি কিন্তু আমার যে অর্জিত জ্ঞানটা তাহলে তুমি সেটা পেয়ে যাবা, আর অন দি আদার হ্যান্ড আমরাও তোমাকে হেল্প করতে পারবো। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা কিন্তু অনেক বছর একসাথে জয়েন্টলি অপারেট করেছি। ওই যে আমি যে অভিজ্ঞতার কথা বলছি যে কঙ্গোতে যে জিনিসটা হয়েছে, আমরা আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্পেসিফিক্যালি বলি, সেখানে আমরা অনেক দিন তার সাথে জয়েন্টলি অপারেট করেছি। তারা আমাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তারা আমাদের কাছ থেকে কমিউনিকেশন ইকুইপমেন্ট পেয়েছে, তারা আমাদের কাছ থেকে যে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের যে পলিসি, রেগুলেশন এবং প্রসিজিওর সেগুলো পেয়েছে। এবং আলটিমেটলি কিন্তু একসময় আমাদের যখন এয়ারফিল্ড সার্ভিস ইউনিট ক্লোজ হয়ে গিয়েছে তখন আমরা তাদেরকে সেটা হ্যান্ড ওভার করে দিয়েছি এবং তাদের কাছে এখনও তারা আমাদেরকে স্মরণ করে, আস্থায় রাখে। তো আমি এই আস্থার বিষয়টাতে আমরা যেভাবে কন্ট্রিবিউট করেছি সেই জিনিসগুলো তুলে ধরার একটাই কারণ হলো যে আসলে আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের সক্ষমতা অনেক দূর বেড়েছে। ব্যাক ইন দ্য কান্ট্রি আমরা কিন্তু আমাদের ওই অভিজ্ঞতার আলোকেই এখন দেশকে অনেক কিছু দিতে পারছি। কোনো সন্দেহ নেই। আসলে আপনি যখন বলছিলেন, আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন উদ্দীপ্ত বোধ করি, গৌরবান্বিত বোধ করি যে আসলে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বিভাগ বাইরে গিয়ে কিভাবে কাজ করে এবং তারা তাদের জায়গাটাকে কিভাবে তৈরি করে নেয় আস্তে জায়গাতে। আমি মীর আশরাফ আলীর কাছে আসতেছি। আপনারা তো আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টিও দেখতে হয় বাইরে গিয়ে, মিশনে গিয়ে। সেই ক্ষেত্রে আসলে কিভাবে পরিস্থিতিটাকে আপনারা সামাল দেন? আমাদের যে প্রশিক্ষণ আছে সেইগুলি কিভাবে আসলে ওখানে কাজে লাগে, বা কোনো ঝুঁকির মধ্যে আসলে কি পড়তে হয়েছে কখনো? ঝুঁকি তো থাকেই, ঝুঁকি তো থাকবেই, সবসময় থাকবে। ঝুঁকি মেনে নিয়েই তো আমরা মিশনে যাই। তো আমাদের এখন তো খুব ভালো অবস্থা, কারণ শুরুতে আমরা বুঝে উঠতে পারিনি, বাট এখন ইটস বিন লং 36 years we are deployed in different UN missions. আমাদের মিশনে যাওয়ার আগে আমরা প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিং করাচ্ছি, এবং এটা এর আগে বললাম ডেজিগনেটেড একটা সেন্টার আছে আমাদের টাঙ্গাইল মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে আমরা করি। তো সেখানে কিন্তু আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে যে প্রবলেমগুলো ফেস করেছি মিশনে, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা এখানে সলভ করে ফেলি। তো মিশনে গিয়ে কিন্তু আমাদের আর ওই প্রবলেমে পড়তে হয় না, আমরা জেনে যাই ওয়েল ট্রেন্ড। এবং আফ্রিকান নেশনসের যে বিভিন্ন দেশ এখন আছে, কঙ্গো, সুদান, মালি, আরও আগে ছিল লাইবেরিয়া, আইভরি কোস্ট, এখন সেন্ট্রাল আফ্রিকাতে চলে এসছে। তো আমরা মোটামুটি জেনে গেছি তাদের বিহেভিয়ারগুলো কেমন, তারা ইউনাইটেড নেশনস পিস কিপিং অফিসারদের কীভাবে ট্রিট করে। সো তাদের ট্রিটমেন্ট কিন্তু অনেক সময় বাজে হয়, সেগুলো কিন্তু আমরা এখানেই জানিয়ে দিই, তোমরা কিন্তু এই কাজগুলো করো না, ওরা কিন্তু এইগুলো রিয়্যাক্ট করে, তোমরা কিন্তু এই ব্যাপারে সাবধান থেকো, তোমরা কিন্তু অ্যাসল্ট হতে পারো। সো এখন অনেক ইমপ্রুভড। তো আমি যেটা আবারও এটা করছি, তো আমাদের একটাই ল্যাপসেস দেখা যাচ্ছে যে আমরা ইউএন হেডকোয়ার্টারে আমাদের প্রতিনিধি দিয়ে বার্গেন করতে পারছি না, ইমিডিয়েটলি এই প্রতিনিধি দেওয়া উচিত। তাহলে এখন যে আমাদের 199 মাত্র 199 জন পুলিশ আছে পিস কিপিং ফোর্স হিসাবে, সেটা বোধহয় বাড়বে যদি মিশনের আমরা যদি সেটা বার্গেন করতে পারি, আলোচনা করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের সাথে এই বিপসটের কথা বললেন, বিপসটে কিন্তু আই হ্যাভ বিন ট্রেন্ড, আমি বিপসটে থেকে কিন্তু আমি শিখেছি আমাদের আন্তঃবাহিনীর মধ্যে একটা যোগাযোগ থাকা উচিত। আমি জানি না এখন কেমন আছে, আসলে আমি বাংলাদেশ পুলিশে বাইরে থাকা বলা চলে, এটা মিডিয়ায় না বললে ভালো। 16 বছর পর আমি একটু কাজ করার সুযোগ পেলাম। সো এখন কাজ করছি, এখন আমাদের আন্তঃবাহিনীর একটা যোগাযোগ থাকবে, কারণ মিশনে যেহেতু আমরা একসাথেই কাজ করি। আমার তো মনে আছে যে ব্যান্ড 4-এর সঙ্গে আমরা কাজ করেছি, আমরা একসঙ্গে কাজ করেছি। পুলিশিংটা ডিফারেন্ট একটু, আর এএফডি যা করেছে একটু ডিফারেন্ট, ওনাদের তো আরও ডিফারেন্ট, ওনারা তো এয়ারপোর্টকে কন্ট্রোল করেন। তো এই দিকে একটু আমাদের নজর দেওয়া উচিত যে আমরা কিভাবে একত্রিত হয়ে একটা ইউনানিমাস ডিসিশন নিয়ে আমাদের কন্ট্রিবিউটিং ফোর্স যেটা আছে, টিসিসি বলে, তাই না, ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রিজ হিসাবে আমরা আবার 1 নম্বরে যেতে পারি।
কোঅর্ডিনেটেড এটা হলো এফোর্টটা খুব জরুরি। কোঅর্ডিনেটেড এফোর্টটা খুব জরুরি। আমি কর্নেল মইনের কাছে আবার আসতে চাচ্ছি। আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখন আপনি একটি বিষয় বলছিলেন যে শান্তিরক্ষী যারা কাজ করছেন তারা শুধু যে সেই দেশের জন্য কাজ করছেন বিষয়টি এরকম না, তারা আমাদের দেশের জন্য কাজ করছেন। সেটা কি আপনি একটু বলবেন যে আমরা জানি যে বড় ধরনের একটি রেমিটেন্স আপনাদের মাধ্যমে থেকে আমরা পাই, সেই বিষয়টি একটু যদি আমাকে বলতেন। আমি আপনাকে বলতে চাই যে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা শুধু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছি না, বরঞ্চ আমরা এর সাথে অর্থনৈতিক ইয়েতেও আমরা কন্ট্রিবিউট করছি। আমি আপনার সাথে ওই সময় ডিসকাশন করে বলছিলাম যে বর্তমানে এবং অনেক দিন ধরেই আমরা ওয়েট লিস্টে আমরা আমাদের ব্যাটালিয়ানগুলোকে বা ডেপ্লয়মেন্ট করার সময় শান্তিরক্ষীদেরকে প্রেরণ করে থাকি। সো তাদের প্রতিটি গিয়ার্স মানে হেলমেট, বিপি, ইউনিফর্ম থেকে শুরু করে যত অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম এবং যানবাহন থেকে শুরু করে যা যা আছে সব কিছু আমরা আমাদের সরকারিভাবেই আমরা ওগুলো প্রেরণ করে থাকি। তো যার জন্য দেখা যায় যে আমরা প্রতি বছর এইটার পেছনে কিন্তু বেতনের সাথে সাথে এই যে রিইম্বার্সমেন্ট হিসেবে এদের ভাড়া হিসেবে পেয়ে থাকি। সো কোয়ার্টারলি কিন্তু এরা আমাদেরকে এগুলা US ডলারে, এগুলো বৈদেশিক মুদ্রায় প্রেরণ করছে এবং এইটা সম্পূর্ণ টাকাটাই কিন্তু জাতীয় রাষ্ট্রীয় কোষাগারে এসে জমা হচ্ছে। এবং আপনাকে আরেকটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো পাই এরা বছরের শুরুতেই আপনাকে দিয়ে দিবে 6 মাসের জন্য, এবং রিইম্বার্সমেন্ট করার জন্য, ইকুইপমেন্টসের গোনার জন্য প্রতি কোয়ার্টারলিতে আপনাকে টাকা দিবে। তো যার জন্য দেখা গেছে যে এই পর্যন্ত 23 বছরে বাংলাদেশের সেনাবাহিনী তাদের বিভিন্ন কন্ট্রিবিউশনের মাধ্যমে রিইম্বার্সমেন্টে 30,159 কোটি টাকা সরকারি কোষাগারে এবং অর্থনীতিকে বেগবান করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। এবং এটা আমি এই ফোরামে বলতে চাই যে সেনা সদস্য শুধু বাংলাদেশের মান সম্মানই শুধু বৃদ্ধি করছে না, অর্থনৈতিক পর্যায়েও আমরা কন্ট্রিবিউট করছি প্রতিটি সেনা সদস্য। এবং প্রতিটি জিনিস দিয়ে আমরা দেশের অর্থনীতিকে কিভাবে আরও উত্তর উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারি সেটার দিকে আমাদের সবসময় চোখ এবং নজর থাকে। জি, বাংলাদেশ সেনাবাহিনীকে বা আরও সামনে এগিয়ে নিতে গেলে আসলে আমরা মিশনে যে জিনিসগুলো দেখি সেই অভিজ্ঞতাটা আসলে কতটুকু কাজে লাগতে পারে বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা মাল্টি ন্যাশনাল ফোরামে যখন একক প্ল্যাটফর্মে কাজ করি তখন বিভিন্ন দেশের প্রশিক্ষণ বলেন, বিভিন্ন দেশের সংস্কৃতি বলেন, বিভিন্ন দেশের প্ল্যানিং বলেন, আমরা সব কিছু শিখে আসি। যার জন্য দেখা যায় যে আমাদের যারা কর্মরত অফিসার এবং সৈনিকরা আছে তারা বিভিন্নভাবে এই আন্তর্জাতিক মহলের যে একটা পরিবেশ এবং তাদের যে পেশাদারিত্ব এবং সব কিছু আমাদের পেশাদারিত্বের সাথেও তাদের পেশাদারিত্ব এক করে আমরা একটা ইউনিক লেসন এবং দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। যেটা দেখা যায় যে শুধুমাত্র আমরা ফোর্স যখন আমাদের ডেভেলপমেন্ট থাকে শুধু বৈদেশিক পর্যায়ে না, দেশেও আমরা যখন দুর্যোগ মোকাবেলা হয় বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন আমরা কাজ করি তখন আমরা খুব প্রোঅ্যাক্টিভলি এবং আমাদের এই পেশাদারিত্ব, দক্ষতা এবং আমাদের যে দক্ষতা সেগুলোর কর্তব্য পরায়ণতা এগুলো সব কিছুই আমাদের রিফ্লেক্ট করে। তো আমি মনে করি যে ইউনাইটেড নেশন শুধুমাত্র নয়, বৈদেশিক এবং দেশেও এই সেনা সদস্যরা তাদের এই পেশাদারিত্ব এবং এই তাদের মানে মিশন লব্ধ জ্ঞানটাকে ব্যবহার করে অনেকভাবে কন্ট্রিবিউট করছে। আচ্ছা, আমরা আর কি বিষয় আসতে চাই যে আধুনিক সমরাস্ত্র বা প্রযুক্তির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সময় এখন এটি নিশ্চয়ই একটি চ্যালেঞ্জের বিষয় যে মোকাবেলা করা, সেটি আসলে কিভাবে আমাদের সম্ভব? জি, আমরা প্রতিটি অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু নতুন নতুন আধুনিক অস্ত্রশস্ত্র এবং যানবাহন এবং বিভিন্ন রকম ইকুইপমেন্টস আমরা এই মিশন এলাকায় সংযুক্ত করছি। আপনাকে জেনে আনন্দিত হবেন যে আমরা এমর‍্যাপ মানে মাইন প্রোটেক্টেড অ্যাম্বুশ ভেহিকেল আমরা এগুলা দিয়েছি যাতে আমাদের সেনা সদস্যরা এবং যারা কর্মরত আছেন তাদের প্রোটেকশনটা থাকে। এবং সেই সাথে আমরা আইটি সেক্টরে বিভিন্ন জ্যামিং এবং বিভিন্ন ইকুইপমেন্টস এবং সিগন্যাল ইকুইপমেন্টসগুলো দিচ্ছি যাতে বিভিন্নভাবে, এবং ড্রোনও কিছু কিছু ক্ষেত্রে আমরা ছোটোখাটো মাইনর পর্যায়ের ছোটোখাটো ড্রোন আমরা ওখানে ব্যবহার করছি, যেগুলো দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন অপারেশন এলাকায় আমাদের কর্মদক্ষতা এবং পেশাদারিত্বটাকে আরোভাবে বেগবান করে। এবং আমি আপনার এখানে একটা গল্প বলতে চাই। মালি মিশনে আমাদের একটা ব্যানব্যাটের একটা ব্যাটালিয়ান একটা পেট্রোল নিয়ে সিওবি থেকে একটা পেট্রোল এলাকায় যাচ্ছিল। তো ওইখানে সামনে এলাকায় একটা গ্রামের মতন ছিল। তো
প্রতিটা ক্ষেত্রে গ্রাম ক্রস করার আগেই আমাদের একটা পেট্রোল পার্টি বা জিনিস মানে সবাই এসে এগুলা মনিটর করে অবজার্ভ করে, কারণ বিভিন্ন সময় শত্রুপক্ষ আমাদের উপর অতর্কিত আক্রমণ করতে পারে। তো আমরা যখন একটা ড্রোন করে দেখলাম যে ওইখানে 250 থেকে 300 সশস্ত্র গ্রুপ আপনার 100 থেকে 150টা মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে আমরা কখন এই গ্রাম ক্রস করব। তো যখন ড্রোন দিয়ে আমরা ওই পিকচারটা পেয়েছে তখন ওই পেট্রোল পার্টি এবং এই জিনিসটাকে ডেটোর করে নিয়ে চলে গেছে। তো যার জন্য দেখা গেছে যে এইখান থেকে আমরা একটা হিউজ লসের থেকে কিন্তু আমাদের সেনা সদস্য তাদের পেশাদারিত্ব এবং দক্ষতার মাধ্যমে এবং তাদের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানটাকে ব্যবহার করে কিন্তু তারা এই একটা চ্যালেঞ্জকে তারা মানে ইরাডিকেট করতে পেরেছে। তো আমি মনে করি যে দেশের মানে বিদেশের বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমরাও গ্রহণ করছি এবং বিভিন্ন গগলস, নাইট ভিশন গগলস এবং বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করছি, যার জন্য দেখা গেছে যে আমাদের পেশাদারিত্বের মান আরো উন্নত এবং আরো এক ধাপ এগিয়েছে, আমরা আরো বেশি সমৃদ্ধ হচ্ছে। জি জি। এবার কাজী ইকবাল করিম খবরের কাছে আসতে চাচ্ছি যে আপনার কাছে সেই একই প্রশ্ন রাখতে চাই যে আসলে বাংলাদেশ বিমান বাহিনী যেভাবে কাজ করছে বাইরে গিয়ে, সেক্ষেত্রে আধুনিক যেসব সমরাস্ত্র আছে বা বিভিন্ন যে সিস্টেমগুলো আছে আইটির ক্ষেত্রে বলবো, সেগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? আপনি খুব পার্টিনেন্ট একটা কোশ্চেন করেছেন। যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী টেকনোলজি নির্ভর একটি ফোর্স, সো আমাদের কিন্তু আমরা কিন্তু ইনিশিয়ালি যখন আমরা ইউএনএ ডেপ্লয়েড ছিলাম তখন কিন্তু আমি আমার মেশিন থেকে শুরু করছি। আমরা কিন্তু ম্যান মেশিন ম্যাটেরিয়াল এই একটা কম্বিনেশনে আমরা ডেপ্লয় করি। তো আমাদের ইনিশিয়ালি আমরা যে আমাদের C-130 যে বিমান আপনি জানেন ডেপ্লয়েড আছে, আমাদের হেলিকপ্টার ডেপ্লয়েড আছে। এই হেলিকপ্টারগুলো ইনিশিয়ালি আমাদের MI-17 হেলিকপ্টার ছিল, পরবর্তীতে আস্তে আস্তে আপগ্রেড করে সেটি MI-17 MI-171 এবং এরপরে আরও ফার্দার আপগ্রেড হয়ে এটি MI-171 SH এ পরিণত হয়েছে। এগুলো এই ট্রান্সফরমেশনগুলো কিন্তু হয়েছে টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করেই। তো আমার C-130টা আপনারা সবাই জানেন যে C-130 একটা খুব টেস্টেড একটা এয়ারক্রাফট। এই বিমান কিন্তু গত প্রায় 60-70 বছর থেকে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এটা ব্যবহার হয়েছে। খুব দুর্গত এলাকা, ইভেন আপনার রানওয়ের প্রয়োজন নাই, এই ধরনের সারফেসেও কিন্তু এটাকে অপারেট করা যায়। এবং এটার যে টেকনোলজিক্যাল ফিচারগুলো, এই ফিচারগুলোকে কিন্তু ব্যবহার করেই কিন্তু আমরা কম্পিট করেছি এবং আমরা এখনও পর্যন্ত সার্ভাইভ করছি আমাদের C-130। অন দি আদার হ্যান্ড আমাদের যে হেলিকপ্টার MI-17 কিন্তু MI-17-এর ইঞ্জিন কিন্তু অতটা পাওয়ারফুল ইঞ্জিন ছিল না। আমরা যখন প্রথমে মিশনে ডিপ্লয় করেছি এই হেলিকপ্টার নিয়ে, আমাদের কিন্তু অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কারণ ইঞ্জিনের পাওয়ার একটা অনেক বড় একটা বিষয়। আমরা ওখানে যে অনেক হাই এলিভেটেড প্লেসে যখন অপারেট করি তখন অনেক পাওয়ারফুল ইঞ্জিনের প্রয়োজন হয়। সো ট্রান্সফরমেশনটা হলো, রিকোয়ারমেন্টটা ইউএনএ থেকে পেলাম, আমরা আপগ্রেড করে ফেললাম পরবর্তী ভার্সনে MI-171। আমরা যখন এটার শক্তিশালী ইঞ্জিন, তো এটা দিয়ে কিন্তু আমরা একটা বিঘ্নতা আমরা উত্তরণ করলাম। বাট পরবর্তীতে আমাদের আরও রিকোয়ারমেন্ট আছে, বিকজ আমাদের কিন্তু অনেক সময় গোলাগুলির মধ্যে অপারেট করতে হয়, ক্রস ফায়ারিং ইন দ্য লাইন অফ ফায়ার আমাদের অপারেট করতে হয়। এই জন্য আমরা আরও একটা ভার্সনে আমরা উন্নীত করলাম, এটা হচ্ছে MI-171 SH, যেটা আর্মার্ড ভার্সন। সো এগুলো হচ্ছে আপনার মেশিনের ক্ষেত্রে। বাট অন দি আদার হ্যান্ড আমাদেরকে এক সময় গিয়ে দেখা গেল যে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিল যে আমাদেরকে NVG ক্যাপাবল হতে হবে, মানে নাইট ভিশন গগলস আমাদেরকে থাকতে হবে। সো আমরা তখন কি করলাম, আমরা নাইট ভিশন গগলস। এটি কত সালের কথা বলছেন? এটা আমি বলছি এখন থেকে 4 থেকে 5 বছর আগে আমাদেরকে প্রথম ইউএন থেকে রিকোয়ারমেন্ট দেওয়া হলো যে এখন থেকে নাইট ভিশন গগলস, কারণ ইউএনএ আপনি জানেন ইউএনএ অনেক উপদ্রুত এলাকা থাকে, নাইটে অপারেশন করতে হয়, নাইটে আপনাকে ইনজিউর্ড সোলজারকে এক্সট্রাক্ট করতে হয় কিংবা ইনজিউর্ড কোনো একটা পেশেন্টকে এক্সট্রাক্ট করতে হয়। সো নাইট ভিশন গগলস ছাড়া ওই ধরনের এনভায়রনমেন্টে অপারেট করা অসম্ভব হয়ে যায়। সো এই রিকোয়ারমেন্টটা আসার পরে কিন্তু আমরা ট্রান্সফর্ম করলাম, আমরা নাইট ভিশন গগলস ক্রয় করলাম, আমরা এটার উপরে ট্রেনিং করলাম এবং আলটিমেটলি আমরা কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের মিশন এরিয়াতে নাইট ভিশন গগলসের মাধ্যমে অপারেট করছি। আরও কিছু জিনিসের কথা আমি আপনাকে বলবো। আপনি যেহেতু টেকনোলজিক্যাল ফিচারের কথা উল্লেখ করেছেন, আমরা কিন্তু স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট ইউএনের রিকোয়ারমেন্টে আমরা কিন্তু ইনকর্পোরেট করেছি, লাইক গ্লোবাল পজিশনিং সিস্টেম, তারপরে হচ্ছে আপনার স্যাটেলাইট ফোন, তারপরে হচ্ছে আপনার অটোমেটিক ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার, যেটা আমাকে কোনো ইমার্জেন্সি হলে যেটা আমার এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করবে, আমার ডাইরেকশন ফাইন্ডার, রেডিও অল্টিমিটার।
যেই মেশিন কিংবা ইকুইপমেন্টকে দিয়ে যে আমার এয়ারক্রাফটের হাইটটা নির্ধারণ হয়, আপনি এরকম পর্বত এবং পাহাড়ি এলাকায় আমার নর্মাল যে অল্টিমিটার যেটা দিয়ে হাইট মাপে সেটা কাজ করবে না। আমার দরকার হচ্ছে রেডিও অল্টিমিটার, যেটা হচ্ছে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি দিবে, এটা গ্রাউন্ড থেকে এটা রিফ্লেক্ট হয়ে আপনাকে হাইট দিবে, ওইটাই শুধু আমার দরকার। সেটা আমরা ইনকর্পোরেট করেছি। আমরা ইনকর্পোরেট করেছি আপনার উইঞ্চ একটা রিকোয়ারমেন্ট। উইঞ্চ হচ্ছে যে আপনার যেটা দিয়ে আপনি ইনজিওর সোলজারকে কিংবা পেশেন্টকে আপনি টেনে তুলতে পারবেন। আপনি কোথাও গিয়ে ল্যান্ড করতে পারছেন না, বাট ওইটা দিয়ে আপনি তাকে টেনে তুলতে পারবেন। আমরা ইনকর্পোরেট করেছি ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড, যেটা দিয়ে আপনি কোনো একটা পয়েন্টেড এরিয়া কিংবা ওয়াইড এরিয়া রাতেবেলা আপনি ইনফ্রারেডের মাধ্যমে সার্চ করতে পারবেন আপনার কোনো ইনজিওর সোলজার, অথবা আপনি কোনো রেবেল কনসেন্ট্রেশন পারসু করছেন, তো সেই জিনিসগুলো করতে পারবেন। সো এই ধরনের অনেক কিন্তু আপনার টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট আমাদের কাছে পেয়েছি আমরা গত দিনগুলোতে, এবং আমরা কিন্তু সেগুলোকে ইনকর্পোরেট করে এখন আমরা কিন্তু শুধুমাত্র ইউএনএ এই অভিজ্ঞতা দিয়েই কিন্তু আমার সক্ষমতা অনেক বেড়ে গিয়েছে। এটার কিন্তু ফ্রুটস আমরা কিন্তু ব্যাক ইন দ্য কান্ট্রি আমরা পাচ্ছি। সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু এখন আমি বাংলাদেশে অপারেশন ইলিশ রক্ষা করছি। আপনারা জানেন কিনা জানি না, আমরা কিন্তু রাতের বেলা অপারেশন ইলিশ রক্ষা নামক একটা অপারেশন করছি আমাদের ইউএন মিশনের অভিজ্ঞতার আলোকে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের উদ্ধার কাজ করছি, যেমন শিপের থেকে আমরা উদ্ধার করছি, আমরা পাহাড়ের উপর থেকে উদ্ধার করছি, দেশের ভিতরে আমরা যখন ফায়ার হচ্ছে, বিল্ডিংয়ে ফায়ার হচ্ছে, গুলশানে যখন বিল্ডিংয়ের উপর ফায়ার হলো, সেই আমরা মানুষদেরকে উদ্ধার করছি। এগুলো কিন্তু আমাদের ওই ধরনের অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমরা এই সক্ষমতাগুলো অর্জন করছি, এবং এগুলো হচ্ছে সব কোয়ালিটেটিভ টার্ম। আর আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেহেতু আপনি প্রশ্নটা আমার আগের আলোচককে করেছেন যে অর্থনৈতিক যে অর্জনটা হচ্ছে যে আমরা বিমান বাহিনী এই পর্যন্ত বাংলাদেশে জাতিকে আমরা প্রায় 33 বিলিয়ন টাকা পরিমাণ যে বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা সাহায্য করেছি। এবং আপনাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের যে হেলিকপ্টার যে ফ্লাইং করছে, এই হেলিকপ্টারের প্রতি ঘন্টার ফ্লাইং আওয়ারের জন্য আমরা $4,500 আমরা পেয়ে থাকি, এবং এটা যদি আমরা টোটাল ফ্লাইং আওয়ারটাকে যদি আমি ক্যাপিটালাইজ করতে পারি, তাহলে কিন্তু আমার এক বছরে প্রায় $13 মিলিয়ন আর্ন করার সুযোগ আছে। মীর আশরাফ আলীর কাছে আমি একই প্রশ্ন করতে চাই যে টেকনোলজির বিষয়টি, আসলে টেকনোলজি আমাদের পুলিশ বাহিনী যে টেকনোলজি ব্যবহার করছে বা আপনারা সেখানে যে টেকনোলজি ব্যবহার করছেন, সেখানে মধ্যে আসলে কোনো গ্যাপ বা সমন্বয় করার কোনো বিষয় কি মনে হয় আপনার কাছে যে আমরা তো কখনোই গ্যাপ রাখার চেষ্টা করি না। আমরা কিন্তু আমাদের মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করার জন্য সব রকম চেষ্টা আমরা করি, এবং সেটা সরকার আমাদেরকে সহায়তা করে। বাট এখানে হয়েছে কি যে সরকার প্রথমে চিন্তা করে আগেরগুলোতে যা হয়েছে যে এখন এতগুলো হিউজ অ্যামাউন্ট অফ আমরা নিয়ে যাই, ইকুইপমেন্ট নিয়ে যাই। এখানে গাড়ি তো আছেই, গাড়ির সাথে ওয়াটার ক্যানন আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ফর্ক লিফট আছে, এপিসি আছে। তো এই এতগুলো মিশনে এই পরিমাণ ফার্ম পুলিশ ইউনিট পাঠানোর জন্য সরকারের কিন্তু একটা বিশাল বরাদ্দ দিতে হয়। অনেক সময় তারা হিমশিম খেয়ে যায়, কিন্তু আমরা যে রিইম্বার্সমেন্টটা পাই সেটা কিন্তু কয়েক গুণ বেশি। আমার আগের আলোচক ওনার বক্তব্য বলেছেন যে এত হিউজ পরিমাণ পাই, যে পরিমাণ সরকার খরচ করে তার 4-5 গুণ বেশি আমরা পেয়ে যাই। ওরা দিতে দিতে আমাদের এইগুলো সব সরাসরি কিন্তু সরকারি কোষাগারে চলে যায়। সেই জন্য আমার মনে হয় যে সরকারের চিন্তা করা উচিত যত টাকাই লাগুক এই ইকুইপমেন্টগুলো আমরা কিনে দেব, এবং দ্যাট শুড বি আলট্রা মডার্ন। এখন যে আমাদের যুগের তালে সমন্বয় করে আমাদের বাহিনীগুলো কাজ করবে, কোনো প্রকার যেন অভাব না থাকে, এখানে একটু ইনভেস্টমেন্ট করা উচিত। তো আমাদের পুলিশে এটা করা হচ্ছে। আমরা তো আগে বলেছি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ট্রেনিং করাচ্ছি। তো এটা একটা বিরাট স্কোপ। তার আগে আমাদের নিতে হবে আমাদের যে আমরা কতজন যেতে পারবো, আমাদের কি পরিমাণ ট্রুপস যাবে সেটা আগে এনশিওর করতে হবে। করার পরে ট্রুপসের যা যা দরকার হয়, যে ধরনের ইকুইপমেন্ট দরকার হয়, মডার্ন ইকুইপমেন্টগুলো দ্যাট শুড বি
প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। জি, গভর্নমেন্ট এতে কিন্তু লাভবান হবে। জি, অবশ্যই লাভবান হবে এবং আমরা সবাই লাভবান হবে, সব মানুষের জন্য কাজ হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমি জানতে চাইব কর্নেল মঈন, আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই সশস্ত্র বাহিনী বা সরকারের সঙ্গে আলোচনা করা হয় নিশ্চয়ই। সেই বিষয়গুলো আসলে কি সরকার কতদূর নিতে পারে বলে আপনার মনে হয়, যে বা আরও সরকারের কন্ট্রিবিউট করা উচিত? আমার কাছে মনে হয় যে যখনই আমরা কোনো কিছু প্রস্তাবনা রেখেছি বা আমরা করেছি, আমাদের সরকার কখনোই এই সব ব্যাপারে সবসময় পজিটিভ ছিলেন। সো এই জন্য আমরা অবশ্যই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সবসময় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে মানে কোনো কিছুর ব্যাপারে মানে ওয়ান স্টেপ আগালে সবসময় সুবিধাই হবে, কোনো কিছু অসুবিধা হবে না। সো আমি মনে করি যে মানে সশস্ত্র বাহিনীর সাথে সাথে এবং সরকারও যদি এইসব ব্যাপারে যদি আপনার আরও বেশি মানে ইনভলভ হয়, এটা আমাদের মানব সম্পদেরও ব্যবহার হচ্ছে এবং সেই সাথে আপনার অর্থনৈতিক কন্ট্রিবিউশনে এই জিনিসটাকে আপনাকে ফেস করবে। তো আমি মনে করি যে মানে আপনার এই প্রশ্নর ইয়েতে আমি মনে করি যে সেনাবাহিনী এবং সরকার সবাই একসাথে এটার সাথে মিলিয়ে কাজ করছে। আমরা মনে করি যে আমরা একটা বেটার আউটপুট ইনশাল্লাহ দেশ এবং জাতির জন্য বয়ে আনতে পারবো। এবার এয়ার কমান্ডার ইকবাল কর্মীর কাছে জানতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় আসলে যে আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কাছে মনে হয় যে আরেকটু হলে ভালো হতো, এটা হলে মনে হয় ভালো হতো আমার বাহিনীর জন্য, বিমান বাহিনীর জন্য, সেরকম কি মনে হয় যে আমার এটা দরকার ছিল? আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এই জায়গাটাতেই আমরা যে অর্জনগুলো করছি, কিংবা একটু আগে যে আপনি প্রশ্নটা করলেন যে এটাকে সরকারের কাছে পৌঁছে দেওয়া কিংবা এটার আরও কিছু বিষয়গুলো ক্যাপিটালাইজ করার, এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের সত্যি কথা বলতে আমাদের বিমান বাহিনী যে অর্জনগুলো করেছে এগুলোকে আরও টেকসই এবং এগুলাকে এর স্থায়িত্বটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এখন জাতিসংঘ মতো জায়গায় একটি স্থায়ী প্রতিনিধিত্বের। কারণ আপনি জানেন যে এখন সব কিছুই কিন্তু এই সময়ে প্রেক্ষাপটে আপনার একটা সুন্দর কূটনীতির মাধ্যমে করতে হবে আমাদেরকে, এবং এর কোনো বিকল্প নাই। তো দেখা যাচ্ছে যে জাতিসংঘের স্থায়ী মিশনগুলোতে উচ্চ পদে কিংবা কোনো পদেই কিন্তু বিমান বাহিনীর কোনো রিপ্রেজেন্টেশন নাই। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু কাজ করতে হবে, কারণ বিমান বাহিনীর যেহেতু একটু টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড ফোর্স আপনি জানেন, এবং আমাদের কন্ট্রিবিউশন ইউএনএ ইনভ্যালুয়েবল। আমরা কিন্তু মানে এখনও পর্যন্ত যে আমাদের 4টি মিশন আছে, এটাও কিন্তু খুব কম বিমান বাহিনী আছে এই পৃথিবীতে যারা 4টি জায়গাতে অপারেট করছে। এই যে এই বৈশ্বিক পরিস্থিতিতে এই যে জাতিসংঘ যে এখন সংকুচিত হয়ে আসছে, তারপরেও কিন্তু আমরা শুধুমাত্র আমাদের রেপুটেশন জন্য আমরা এখনও পর্যন্ত খুব ভালোভাবেই টিকে আছি। সো এই জিনিসটা হয়েছে আমাদের পেশাদারিত্বের জন্য। কিন্তু বাকি যে বিষয়টা আমি উল্লেখ করব যে আমাদের যদি একটা রিপ্রেজেন্টেশন ইউএনের অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে, তাহলে আমরা সেই কূটনীতিটা সুন্দরভাবে করতে পারতাম এবং আমাদের এই অর্জনটাকে আরও টেকসই এবং স্থায়ী করার পথে আমরা আগাতে। আমাদের টেকনোলজি বা আমাদের দক্ষতায় ঘাটতি নেই, কিন্তু আমার রিপ্রেজেন্টেশনটা বেশি জরুরি আর কি। মীর আশরাফ আলী, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ওই একই প্রশ্ন যে আপনারা তো কাজ করেছেন অনেক বছর ধরে, দীর্ঘদিন ধরে, আপনারা কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে আসলে আরো বেটারমেন্ট করার জন্য কোন জিনিসটা আসলে আমাদেরকে দরকার? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি পুরোপুরি একমত আমার পূর্ববর্তী আলোচকদের সাথে। আমাদের যে পর্যায়ে এখন আমরা আছি, আমাদের যে স্পেশালি ইন দ্য ফরেন কান্ট্রিজ টু দ্য ফরেন পিপল, যেখানে আমরা মিশন করি, তাদের কাছে জনপ্রিয়তা, বাংলাদেশি সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, তো এটা কিন্তু এখনও আছে। তো এখন এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু সরকারকেই এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা আমাদের কাছে যা আছে ফিডব্যাকগুলো আমরা দেব এবং দিচ্ছি, বোধহয় এর ঘাটতি নাই, আমরা সবসময় দিয়েই থাকি। তো উনি যেটা বললেন, ওনার সঙ্গে একমত যে আমাদের পুলিশের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই ইউএন হেডকোয়ার্টারে। এই মিশন সংক্রান্ত যে কমিটি আছে বা যে সংস্থা আছে, সেখানে আমাদের পুলিশের একজন অ্যাডভাইজার থাকা উচিত, মিনিমাম একজন। আমি জানি না সেনাবাহিনীর কতজন আছে বা বিমান বাহিনীর কতজন আছে, আমাদের ন্যূনতম একজন থাকা উচিত পুলিশ অ্যাডভাইজার।
থাকলে কি হয়, আমরা বার্গেইন করে এরকম মিশনে যাই, যেটা আমাদের দেশের জন্য সব দিক দিয়েই, অর্থনৈতিক দিকটা তো ওনার আলোচনা করলেনই, কী পরিমাণ আমরা ফরেন কারেন্সি আর্ন করছি এভরি ইয়ার ফ্রম ইউনাইটেড নেশন পিস কিপিং মিশনস। সো এটাকে তো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তা আমার মনে হয় যে ইটস আ কাইন্ড অফ বিজনেস। গভর্নমেন্ট ক্যান রান আ বিজনেস উইথ ইউনাইটেড নেশনস, যে আমরা ট্রুপস কন্ট্রিবিউট করব, তোমরা আমাদেরকে ইয়ে করো, রিইম্বার্স করো, এবং এইটার পরিমাণ তো অনেক বেশি। তো আমাদের যা যা বলার আমরা তো বলবই, বাট সরকারি, আমাদের তো জানি আমরা গরিব দেশ, সরকার ইচ্ছে করলে অনেক কিছু পারে না, বাট এইটাতে একটু জোর দেওয়া উচিত। ইউএন পিস কিপিং মিশনে যা লাগে সেটাই প্রোভাইড করা উচিত সরকারের, এটা আমার মতামত। জি, আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে, অনেক কিছু আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।